খেলা চলছে বিশ্বজুড়ে। ক্রিকেট ফুটবল ছাড়াও খেলার রয়েছে এক দীর্ঘ ফর্দ। শুধু ফলাফল নয়, গত আজ এবং আগামীর খেলাকে প্রেস বক্স থেকে আমরা দেখতে চাই ভিন্ন চোখে। সেই দেখাটাই দেখতে পাবেন এখন মাঠের আয়োজনে। দর্শক, আজকের এখন মাঠের আয়োজনে সবাইকে স্বাগত। সঙ্গে রয়েছে আমি আরিফুল ইসলাম সাহাব। আজকের এখন মাঠে আলোচ্য বিষয় ক্রিকেটের সংকট। তবে আলোচনায় যাওয়ার আগে ক্রীড়াঙ্গনের গুরুত্বপূর্ণ খবরাখবর দেখে নিতে চাই। অনিশ্চয়তায় আবারও পেছালো প্রথম বিভাগ ক্রিকেট লিগ। অক্টোবরে হয়ে যাওয়া বিসিবি নির্বাচন বয়কট করা ক্লাবগুলো লিগ না খেলার সিদ্ধান্তে অনড়। এদিকে প্রথম বিভাগ লিগ দিয়ে শিগগিরই ক্লাব ক্রিকেট মাঠে গড়াতে চায় বিসিবি। অংশগ্রহণ না করলে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি। সংক্ষিপ্ত ফরম্যাটের বিশ্বকাপের আগে টি-20তে ব্যস্ত সূচি ভারতের। বাংলাদেশের ভরসা শুধুই বিপিএল। বিশ্বকাপের আগে টি-20 ম্যাচ নেই অস্ট্রেলিয়া, আফগানিস্তানেরও। সর্বাধিক 10 ম্যাচ খেলবে ভারত, আর দ্বিতীয় সর্বোচ্চ 8 ম্যাচ খেলবে দক্ষিণ আফ্রিকা। ক্রিকেটের সংকট আজকে আলোচনার বিষয়বস্তু। আর এই বিষয়ে আলোচনা করার জন্য আজকে আমাদের সঙ্গে স্টুডিওতে অতিথি হিসেবে আছেন সিনিয়র ক্রীড়া সাংবাদিক শামীম চৌধুরী। স্বাগত আপনাকে। আজকের এখন মাঠের আয়োজনে ক্রিকেটের সংকট নাম দিয়েছি কারণ বেশ কিছু সংকট বা অনিশ্চয়তা কিংবা শঙ্কা রয়েছে আগামীতে বিসিবির বিভিন্ন লিগগুলো খেলায়। যদি বলি বিসিবির বিভিন্ন অবকাঠামোগত উন্নয়নের কথা যদি বলি, তবে প্রথমেই যেই বিষয়ে কথা বলতে চাই সেটা হচ্ছে বিসিবি প্রেসিডেন্ট আমিনুল ইসলাম বুলবুল এই নির্বাচনের আগে, সম্প্রতি যে নির্বাচন হয়েছে সেই নির্বাচনের আগে একটা কথা বলেছিলেন যে যদি ক্রীড়া উপদেষ্টা চান তাহলে তিনি নির্বাচনে অংশগ্রহণ করবেন। এবং ক্রীড়া উপদেষ্টা গতকাল আমরা যতটুকু জানতে পেরেছি যে পদত্যাগপত্র জমা দিয়েছেন। আজকে তফসিল ঘোষণার পরপরই তার সেই পদত্যাগ কার্যকর হবার কথাও শোনা যাচ্ছে। যদি হয় সেক্ষেত্রে বিসিবিতে আসলে কোনো পরিবর্তন আসবে কিনা? দেখুন, ভালো একটা প্রশ্ন করেছেন, কিন্তু প্রশ্ন হচ্ছে আর একটা দিকে, সেটা হচ্ছে যে বর্তমান যে নির্বাচিত ক্রিকেট বোর্ড, এই বোর্ডের মেয়াদ কিন্তু আপনার 4 বছর। এবং এখানে কিন্তু পরিষ্কার উল্লেখ করা আছে যে কোনো কাউন্সিলর যদি স্বেচ্ছায় পদত্যাগ না করেন বা তাকে যদি আপনার অসুস্থতাজনিত কারণ বা ফৌজদারি দণ্ডবিধিতে আপনি যদি অভিযুক্ত না করতে পারেন বা তার স্থায়ীভাবে দেশের বাইরে তার অবস্থান না হয়, তাহলে আপনি তাকে বাদ দিতে পারবেন না। প্রথমে হচ্ছে কাউন্সিলর বাদ দিতে পারবেন না, তারপরে না আপনি বোর্ডের নির্বাচনের বিষয়টা। যেহেতু নির্বাচিত বোর্ড এখন আছে, আপনার আইসিসিও কিন্তু খুব মনে প্রাণে বিশ্বাস করে এবং তারা একটু এই শর্তও চাপিয়ে দিয়েছে, সেটা হচ্ছে গণতান্ত্রিক বোর্ডের পক্ষে তাদের অবস্থান থাকার কথা। আপনি খেয়াল করে দেখবেন যে কিছুদিন আগে কিন্তু শ্রীলঙ্কা ক্রিকেটে একই অবস্থা হয়েছিল। শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডকে রাজনৈতিক ক্ষমতা পরিবর্তন হওয়ার সঙ্গে সঙ্গে আপনার শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড ভেঙে দেওয়া হয়েছিল, কিন্তু সেই বোর্ডটা কিন্তু শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড কিন্তু সেই যে পট পরিবর্তনের পরে যে বোর্ড, সেটাকে স্থায়ী রাখতে পারে নাই। বোর্ড ভাঙার প্রসঙ্গে যদি না যাই, কারণ আমরা যেভাবে দেখেছি যে এই ক্রীড়া উপদেষ্টা তিনি আসার পরে বা অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতা নেয়ার পরে যেভাবে বিসিবিতে পরিবর্তনগুলো হয়েছে, সেই একই পথে যদি নতুন সরকার কিংবা নতুন যে ক্রীড়া উপদেষ্টা বা এই দায়িত্বে আসবেন তিনি যদি হাঁটেন, ক্রীড়া মন্ত্রণালয় থেকে যে 2 জন পরিচালককে মনোনয়ন দেওয়া হয় তারা যদি সেখানে পরিবর্তন আসে, সেখানে যদি অনাস্থা ভোটের বিষয়গুলো আসে, সেক্ষেত্রে কি আসলে তামিম ইকবালের বোর্ড? আপনি অনেকগুলো কৌতূহলী প্রশ্ন করেছেন, কিন্তু ক্রিকেট বোর্ডের গঠনতন্ত্রে এইভাবে সুনির্দিষ্ট কোনো ব্যাখ্যা নাই যে আপনি গণপদত্যাগ করবে বা তার পদজনিত একটা সৃষ্ট সংকট তৈরি হলে সেই সংকটের সমাধান করবে কীভাবে, এটা নাই। এখন একটা ব্যাপার তো পরিষ্কার দৃশ্যমান। আগে কিন্তু আপনি খেয়াল করে দেখেন, যখন আপনি এই সরকার পরিবর্তন হলো, আপনি 5ই আগস্ট পরবর্তী যে আপনার সরকার যেটা আসলো, তারপরে আপনার ক্রিকেট বোর্ডে একটা বদল আসলো। সেখানে কিন্তু ক্রিকেট বোর্ডের কোরাম ঠিক রাখার জন্য, অর্থাৎ আপনি 25 সদস্যের পরিচালনা পরিষদের মধ্যে আপনি 1/3 থাকলে কোরাম হয়, অর্থাৎ মিনিমাম আপনাকে 9 জন থাকতে হবে পরিচালক। সেই 9 জন পরিচালকের বিধানটাকে পালন করে আপনার কিন্তু বোর্ড পরিচালনা হয়েছে। সেখানে 2 জন আপনার পরিচালককে নিয়ে আসা হয়েছে এনএসসি কোটা থেকে, একটা হলো জনাব ফারুক আহমেদ আর হচ্ছে নাজমুল আবেদিন ফাহিম। তারপরে সেইটাকে দিয়ে কোরাম পূর্ণ করে বোর্ড পরিচালনা করা হয়েছে। পরবর্তীতে ফারুক ভাইকে ইমপিচমেন্ট করার পরে কিন্তু একই অবস্থায় বুলবুলকে এনেও সে কোরাম রাখা হয়েছে। চাইলে কিন্তু আপনার জাতীয় ক্রীড়া পরিষদ কিন্তু ক্রিকেট বোর্ডের উপর নির্বাচন চাপিয়ে দিতে পারত,
যদি পারতো তাহলে সেক্ষেত্রে আইসিসি কি করবে, আইসিসি এবার রুষ্ট হয়ে এই বোর্ডের উপরে নিষেধাজ্ঞা আনে কিনা, সেই জন্য কিন্তু তারা সেই পথে যায়নি। অর্থাৎ আপনি যেটা বলতেছেন কোরাম সংকট হলে কি হবে, যদি কোরাম সংকট হলে একটা ব্যাপার, কিন্তু অ্যাটলিস্ট একটা পর্যায়ে তো 9 জন পরিচালক থাকলে কিন্তু বোর্ড চালিয়ে নিতে পারবে। এখন দেখার ব্যাপার যে আসলে এনএসসি কোন পটে হাঁটে বা রাজনৈতিক পট পরিবর্তনের পরে কোথায় যায়। জি, প্রসঙ্গে আসবো, তবে একটা ছোট্ট বিরতির সময় হয়ে গেছে। দর্শক দেখছেন এখন মাঠে। বিসিবিতে পরিবর্তন আসবে কিনা সেই ইস্যুতে কথা বলছিলাম, এবং একটু আগেই যেই কথাটা বলছিলাম, বুলবুল সাহেব যেই কথাটা বলেছিলেন যে ক্রীড়া উপদেষ্টা থাকলে বা তিনি যদি চান তাহলে তিনি বিসিবি নির্বাচন করবেন। এখন যেই প্রসঙ্গটা আসছে সেটা হচ্ছে যে তিনি যদি চান, অর্থাৎ ক্রীড়া মন্ত্রণালয় বা ক্রীড়া উপদেষ্টার ইচ্ছাতে বা তার একটা মানে শুভদৃষ্টি ছিল, যার কারণেই তিনি হয়তোবা নির্বাচনে আসতে পেরেছেন, বিসিবি প্রেসিডেন্ট হয়েছেন। এখন তিনি নেই, বিসিবি প্রেসিডেন্টের এখন কি হবে? দেখুন, এটা কিন্তু একটা কৌশলী কথা। ওনাকে যখন নিয়ে আসা হয়েছে, আপনার মেলবোর্ন থেকে ঢাকায় নিয়ে আসা হয়েছে, উনি কিন্তু আইসিসির ডেভেলপমেন্ট ম্যানেজার ছিলেন, তাই না? নিয়ে আসা হয়েছে, ওনাকে নিয়ে আনা হয়েছে কিন্তু একটা দীর্ঘমেয়াদী পরিকল্পনার কথা ভেবে, এবং নিশ্চয়ই তার সাথে মতামত নিয়ে। প্রথমে উনি বলেছিলেন যে উনি একটা টি-20 ইনিংস খেলতে চান। পরবর্তী সেখান থেকে উনি আপনার যে ওনার লিমিটটা, যেটা হচ্ছে ওনার আকাশ ছোঁয়ার একটা নেশায়, উনি সেটাকে ট্রিপল সেঞ্চুরি করার একটা পরিকল্পনা করেছেন। অর্থাৎ ক্রীড়া উপদেষ্টা যে ওনাকে চাচ্ছেন উনি নিজেও জানেন, চাচ্ছেন বলেই আপনি খেয়াল করে দেখবেন যে নির্বাচন কমিশন, নির্বাচন যে নীতিমালা, সেই নীতিমালা ওইখানে কিন্তু বেশ কিছু সংশোধনী আনা হয়েছে। কিভাবে সংশোধনী আনা হয়েছে সেটা হলো গঠনতন্ত্রের মধ্যে থেকে গঠনতন্ত্রে কিছু ব্যাখ্যা এনেছে, যেই ব্যাখ্যাগুলো অপোজিশনরা এখনও মানতে পারছে না, যেটা নিয়ে আদালতে মামলা পর্যন্ত হয়েছে, রিট মামলা হয়েছে। যে রিট মামলা যদিও স্থগিত আছে, যদি রিট মামলাটা যদি আবার পুনর্জীবিত হয় আপনার, তাহলে কিন্তু আর একটা বেকায়দায় পড়তে পারে ক্রিকেট বোর্ড। যেমন হচ্ছে যে বুলবুল ভাইকে কিন্তু ঢাকা বিভাগীয় ক্রীড়া সংস্থা থেকে আনা হয়েছে, এবং নাজমুল আবেদিন ফাহিমকে ঢাকা জেলা ক্রীড়া সংস্থা থেকে আনা হয়েছে। এখানে কিন্তু আপনি নির্বাচন তফসিলের পরে যদি কোনো কিছু সিদ্ধান্ত নিয়ে থাকে, সেখানেও কিন্তু একটা ব্যাপার আছে। আর একটা হচ্ছে যে আপনার বুলবুল ভাই আপনার নির্বাচন করবেন বলেই কিন্তু তাকে এই নির্বাচিত করা হয়েছে। তার কিন্তু আর একটা অপশন ছিল, জাতীয় ক্রীড়া পরিষদ থেকে আনলে। আপনি জানেন জাতীয় ক্রীড়া পরিষদের যে পরিচালক হন, তাকে আপনি যখন তখন এনএসসি ফেলে দিতে পারতেছেন, বাদ দিতে পারতেছেন। কিন্তু এখন যেহেতু বুলবুল ভাই ঢাকা বিভাগীয় ক্রীড়া সংস্থার কাউন্সিলর হয়ে আসছেন, নির্বাচিত হয়ে আসছেন, সুতরাং এখানে বুলবুল ভাই এখন একমাত্র পদ, যদি বুলবুল ভাই না থাকতে চান, কিন্তু বুলবুল ভাই যদি থাকতে চান, তাহলে এখানে আপনার বর্তমানে যে ক্রিকেট বোর্ডের গঠনতন্ত্র অনুযায়ী তাকে অপসারণের সুযোগ নাই, এবং বোর্ডটাও ভেঙে দেওয়ার সুযোগ দেখি না। বিসিবি নির্বাচনের কথা যখন আসে, তখন একই সঙ্গে এটার সাথে সম্পৃক্ত হয়ে যায় যে ক্লাব ক্রিকেটের বা ক্লাব ক্রিকেট কর্তাদের যেই নির্বাচন বয়কট করার ঘোষণা, কিংবা এখন প্রথম বিভাগ ক্রিকেট লিগ নিয়ে যে অনিশ্চয়তা তৈরি হয়েছে, সেই প্রসঙ্গগুলো আসে। এবং এই প্রসঙ্গে সর্বশেষ যেই ইনক্লুশন, সেখানে সহসভাপতি ফারুক আহমেদ একটা কথা বলেছেন যে তামিম ইকবালকে প্রসঙ্গত তিনি স্যালুটই দিয়েছেন বিসিবির পক্ষ থেকেই। সেই কথার প্রসঙ্গে আরও বলেছেন যে ক্লাবকে অসম্মান আমরা করতে পারবো না, কারণ বাংলাদেশ যখন ক্রিকেট বোর্ড শক্তিশালী ছিল না, তখন ক্লাবগুলো নিজেদের পয়সা খরচ করে বাংলাদেশের ক্রিকেটকে এগিয়ে নিয়ে এসেছে। এই যে তাদের প্রতি সম্মান দেখানো, একই সঙ্গে অনুরোধের সুরে কিন্তু একটা হুঁশিয়ারি আছে, যদি প্রথম বিভাগ ক্রিকেট লিগে 20টা ক্লাব অংশগ্রহণ না করে, সেক্ষেত্রে তাদেরকে প্রথম বিভাগ ক্রিকেট লিগ থেকে অবনমন হতে পারে। প্রসঙ্গটা কিভাবে দেখছেন? দেখুন, কালকে কিন্তু একটা প্রেস কনফারেন্সে একটা বিশাল আপনি 4-5 পৃষ্ঠার একটা আপনার যে একটা নোট পড়ে শুনিয়েছেন আপনার নবনির্বাচিত বোর্ডের যে মিডিয়া কমিটির ভাইস চেয়ারম্যান উনি। আপনি কিন্তু পরিষ্কার করা আছে এখানে, দেখেন আফটার লিবারেশন বাংলাদেশের ঘরোয়া ক্রিকেট স্টার্ট হয়েছে 74-75-এ। এইখান থেকে যে 51 বছর যে আপনি সময়টা পরিক্রমায়, এর মধ্যে মাত্র 3বার লিগ স্থগিত হয়েছে। একটা 2004-এ, একটা হচ্ছে 2013-14-তে, আর একটা হচ্ছে 2020-21-এ। তো 2004-এ যেটা স্থগিত হয়েছে সেটা ছিল অনূর্ধ্ব-19 বিশ্বকাপ। যে অনূর্ধ্ব-19 বিশ্বকাপ বাংলাদেশের 16টা টিম একসাথে খেলতে এসেছিল, এবং তখন এখন যত মাঠ দেখেন, তখন কিন্তু এত মাঠ ছিল না, মাঠ সংকট প্রবল ছিল, এবং মাঠ সংকট প্রবলের থাকার কারণে ঢাকা ক্রিকেট লিগ স্থগিত করতে বাধ্য হয়েছিল বিসিবি। এটা কিন্তু ক্লাব সময়ের আপত্তির কারণে না। এর পরবর্তীতে 2013-14 সালে আপনি জানেন 2014 সালের জানুয়ারিতে যে নির্বাচনটা হয়েছে, সেই নির্বাচন
ওই একতরফা নির্বাচনে 154 জন বিনা পরিচিত নির্বাচিত হয়েছিলেন। ওই সময়টা সারা দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি এত ভেঙে গিয়েছিল যে আপনি ঢাকার কোথাও আপনি উন্মুক্ত মাঠে, যেমন আপনি শুধুমাত্র মিরপুর স্টেডিয়াম ছাড়া তো সব জায়গায় উন্মুক্ত উন্মুক্ত জায়গায় তো আপনি খেলা দিতে পারবেন না। উন্মুক্ত খেলা দিলে সেখানে সিকিউরিটি দিবে কে? পুলিশ সিকিউরিটি দিতে চায়নি বলে সেই লিগটা উঠতে পারে নাই। আর 2020-21 যেটা স্টপ হয়েছে সেটা জানেন করোনা ভাইরাস মহামারী আকার ধারণ করেছিল, যার কারণে আপনার ওই সময় সারা বিশ্বের সকল স্পোর্টসই স্থগিত ছিল, স্থবির হয়ে পড়েছিল, যেটা আমাদের ঘরোয়া ক্রিকেটও তার বিরূপ প্রভাব পড়েছে, যার কারণে করতে পারেনি। আপনি ফারুক ভাইয়ের কথাটা খেয়াল করে দেখেন, উনি যেহেতু ক্লাব ক্রিকেটেরই সুফল, উনি এই পর্যন্ত যে পর্যায়ে আসছে নির্মাণ স্কুল খেলে উনি পরবর্তীতে উনি যেই ধাপগুলোতে অতিক্রম করে এসেছেন, পরবর্তী জাতীয় দলের অধিনায়ক হয়েছেন, সবই কিন্তু উনি বড় বড় ক্লাবে খেলে, আহ্বানী ব্রাদার্স, তারপরে হচ্ছে বিমান, বড় বড় টিমে উনি খেলে, রূপালী ব্যাংক, বড় বড় টিমে খেলে কিন্তু আজকে উনি এখানে। সুতরাং উনি জানে যে আজকে ক্রিকেটার, এখনকার ক্রিকেটার বা তখনকার ক্রিকেটারও পুরো প্যাট্রোনাইজড বাই হচ্ছে আপনি ক্লাবগুলোই তাদেরকে ক্লাবগুলো করে বলে আজকে ক্লাবগুলোকে এই জন্য ক্লাবের প্রতি উনি সম্মান প্রদর্শন করে কথা বলেছেন। প্রশ্নটা ছিল কিন্তু একটু কৌশলী প্রশ্ন, সে প্রশ্নটা ছিল ক্লাব যে বারবার আপনাদেরকে জিম্মি করছে, এই দশা থেকে মুক্তি পেতে কি ক্লাবের থেকে বেরিয়ে আসা যায় না বা আসা যায় কি না, এটা কিন্তু কোশ্চেন ছিল। সেই কোশ্চেনের প্রেক্ষাপটে উনি উত্তরটা দিয়েছেন, আমার কাছে উত্তরটা খুব যথার্থ মনে হয়েছে। আর যখন ক্লাবগুলোর এত গুরুত্বের কথা বলছেন সেই সময়ে বিষয়টা তো অনেকটা এরকমই হয়ে গেছে যে আমিনুল ইসলাম বুলবুল ভার্সেস বা সদ্য নির্বাচিত কমিটি ভার্সেস ক্লাব কর্তারা। সেই ক্ষেত্রে ক্লাব কর্তাদের দিক থেকে এই যে প্রচ্ছন্ন বা তাদের সিদ্ধান্তে অটল থাকা, ক্লাব লিগ বর্জন করা, সেই ক্ষেত্রে কি আসলে মানে বিসিবির অবস্থান আরো দুর্বল হয়ে গেল কিনা? হ্যাঁ দেখেন, দুর্বল মানে কি, বিসিবি আসলে যেহেতু তারা বলছে যে তাদের হাতে 43টা ক্লাব আছে, তারা ওই 43টা ক্লাবের স্বাক্ষর দিয়ে কিন্তু ক্রিকেট বোর্ডকে একটা আলটিমেটাম দিয়েছে, তারা লিগ খেলবে না, তারা একটা উকিল নোটিশও পাঠিয়েছে। আপনি খেয়াল করে দেখবেন যে 43টা ক্লাব, যদি 76টা ক্লাবের মধ্যে 43টা ক্লাব থাকে, বাকি রইল কত? তো 32টা ক্লাব, 33টা ক্লাব বা 34-35টা ক্লাব থাকে। তখন তাহলে তারা সংখ্যাগরিষ্ঠ দাবি করছে, সংখ্যাগরিষ্ঠ ক্লাব যদি মাঠে না আসে তাহলে লিগ করবে কি করে? এই যে এখন আপনি 20টি ক্লাবের মধ্যে আমার জানা মতে 12টা ক্লাব পুরোপুরি সম্মতি দিয়েছে লিগ খেলবে, তারা সবাই উপস্থিত ছিল, এবং তার সঙ্গে আরও একটি ক্লাব পার্টেস ক্লাব কিন্তু বিসিবির চেক গ্রহণ করেছে। অর্থাৎ এখানে কিন্তু 13টা ক্লাব যে বিসিবির যে অনুদান পার্টিসিপেটিং মানে যেটা কি অ্যাপিয়ারেন্স ফি, যেটা পার্টিসিপেটিং হচ্ছে গ্র্যান্ট, সেটা কিন্তু নিয়ে নিছে। এবং এটা কিন্তু আপনি বিগত অর্থ বছরের তুলনায়, বিগত মৌসুমের তুলনায় এবার কিন্তু 50% বৃদ্ধি পেয়েছে, সেই টাকাটা তারা গ্রহণ করেছে। জার্সি অ্যালাউন্সও হয়তো বা মাঠে নামার আগে তারা নিয়ে নিবে। এখন 8টি ক্লাবকে বাদ দিয়ে কি আপনি লিগ করতে পারবেন কি? এটা বিরাট প্রশ্ন। ক্রিকেট বোর্ড এখানে বাইলজ অনুযায়ী যদি ব্যবস্থা গ্রহণ করে তাহলে অনেক শাস্তিযোগ্য অপরাধ, আপনি যখনই মাঠে নামেন না অকবর হিসেবে গণ্য হবে, এবং সেটা হবে কি, এই অকবর যদি আপনি দিয়ে যান এবং অংশ না নেন তাহলে কিন্তু আপনি অলরেডি রেলিগেটেড হয়ে যাবেন। এই প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করবো আমরা অবশ্যই, তবে এই মুহূর্তে একটা বিরতি সময় হয়ে গেছে। দর্শক, ফিরছি কিছুক্ষণের মধ্যেই। ক্রিকেটের সংকট নিয়ে আলোচনা করছিলাম, শামীম চৌধুরী রয়েছেন আমাদের সঙ্গে। ক্লাব এবং বিসিবির এই দ্বন্দ্বের মাঝখানের যেই অনিশ্চয়তার কথা বলছিলেন আপনি একটু আগেই, হ্যাঁ সেখানে দেখুন, আমি যেটা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে আপনার 74-75 থেকে শুরু করে আপনি সর্বশেষ 2024-25 মৌসুম পর্যন্ত অনেকবার কিন্তু রাজনৈতিক টানাপোড়েন হয়েছে, রাজনৈতিক সরকার পরিবর্তন হয়েছে, দেশে ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস, প্রাকৃতিক দুর্যোগ অনেক হয়েছে, কিন্তু কখনো কি লিগ ওই যে 3টা মৌসুম বললাম নির্দিষ্ট কারণ স্টপ হয়ে মানে স্থগিত ছিল, আর কখনো কি স্থগিত ছিল কোনো রিজনে? সরকার পরিবর্তনের কোনো ছোঁয়া কিন্তু মানে কোনো প্রভাব কিন্তু ক্রিকেট লিগে পড়ে নাই। এরকম একটা সংখ্যা এসে দাঁড়িয়েছে আমাদের সামনে। আপনার বিগত 3 মৌসুমে ক্রিকেট বোর্ডের নির্বাচন, এই নির্বাচনটাকে বাদ দিই, আগের 3টা যে নির্বাচন হয়েছে পাপনের আমলে, নাজমুল হাসান পাপনের আমলে, তখন কিন্তু ক্রিকেট বোর্ডের নির্বাচন পুরোপুরি একতরফা ছিল। আমি দেখছি এই যে আপনি মাসুদুজ্জামান ভাই, উনি কিন্তু নমিনেশন তুলে সাবমিট করতে পারেন নাই। আপনি রাসেল আজিজ খান, তার নমিনেশন প্রত্যাহার করতে হয়েছে। কি অবস্থায়, তারা কিন্তু তখনও কিন্তু লিগ বর্জনের ডাক দেন নাই। তাহলে কি দাঁড়াচ্ছে? আপনি তাহলে আসলে মানে সমস্যাটা কোথায়? যে ওই সময়ে কিন্তু তারা খুব একটা সুবিধা ভোগ করতে পারেননি, বিশেষ করে এখন যেই ক্লাব সমর্থকরা আছেন বা যারা নেতৃত্ব দিচ্ছেন তারা কিন্তু সেভাবে আসলে বিসিবির বিভিন্ন জায়গা থেকে বা সুবিধা টুবিধা বা ওই ধরনের কোনো কিছুতেই আসলে ছিলেন না নেতৃত্বে স্থানীয়।
এখন আসলে মানে সমস্যাটা কি যেটা দেখছি, এটার বাইরেও কি আসলে নতুন কোনো সমস্যা আছে? হ্যাঁ, সমস্যা একটা ইগোর সমস্যা দাঁড়িয়েছে। সেটা হচ্ছে আপনি খেয়াল করে দেখবেন ক্রিকেট বোর্ডের নির্বাচনে যে ছবিগুলো দেখছি ওনাদের অনেকে কিন্তু নির্বাচনে মনোনয়নপত্র তুলেছে এবং আপনার যে মনোনয়নপত্র প্রত্যাহারের দিন আবার প্রত্যাহার করে নিয়েছে। আপনি যখন ক্রিকেট বোর্ডের নির্বাচন অংশ নেবেন, কাউন্সিলর হলেন, কাউন্সিলরশিপ আপনাকে প্রেরণ করা হলো, আপনার নামটা ক্রিকেট বোর্ডে অ্যাপ্রুভ হলো, আপনি মনোনয়নপত্র তুললেন, মনোনয়নপত্র জমা দিলেন এবং পরবর্তীতে প্রত্যাহার করেন, অর্থাৎ কি আপনি কি নির্বাচনে অংশ নিয়েছেন না? আচ্ছা, এবং দেখেন, খেয়াল করে দেখেন যে যার বক্তব্যকে ঘিরে কালকে ক্রিকেট বোর্ডের প্রেস কনফারেন্স হলো আপনার শেখ বশির আহমেদ মামুন ভাই, উনি অলিম্পিকের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ছিলেন, আহ্বানী লিমিটেডের উনি আপনার ডিরেক্টর, মানে উনি ডিরেক্টর হয়েছেন 1 বছর হলো। উনি যদি বলেন যে এই নির্বাচনটাকে অবৈধ, তাহলে আমরা কি করে মেনে নিব? উনি তো নির্বাচনে নিজের সশরীরে এসে ভোট দিয়েছেন হোটেল সোনারগাঁয়ে, সুতরাং উনি তো ওনার মুখে এটা শোভা পায় না। এবং যারা নির্বাচনকে অবৈধ বলছে তারা কিন্তু এই গঠনতন্ত্রের আলোকেই মনোনয়নপত্র তুলেছেন, জমাও দিয়েছেন। তাহলে পুরো প্রক্রিয়াটা কি? এখানে একটা ইগোর লড়াই চলছে। সেই ইগোর লড়াইটা হচ্ছে কি, আপনার ক্রিকেট বোর্ডে বর্তমান যারা আছেন তাদের কারোর সাথে তাদের ব্যক্তিগত রেষারেষি আছে। তারা বোর্ডে না ঢুকতে পারার কারণেই কিন্তু আজকে এই, অর্থাৎ আপনি যেটা বলতে যাচ্ছেন সেটা হচ্ছে যে ক্রিকেটের স্বার্থ এড়িয়ে ব্যক্তিগত স্বার্থ বা ব্যক্তিগত ইগোটাই এখানে প্রাধান্য পাচ্ছে। প্রসঙ্গে আবারও ফিরবো, দেখছেন এখন মাঠে। ক্রিকেটের সংকটে ব্যক্তি স্বার্থ যেখানে বড় হয়ে উঠেছে ক্রিকেটের স্বার্থের চেয়ে, সেই কথা যখন বলছি তখন কোয়াবের যারা ক্রিকেটারদের স্বার্থ রক্ষার যেই সংগঠন, কোয়াবের ক্রিকেটাররা বলেছেন তারা প্রথম বিভাগ ক্রিকেট লিগটা খেলতে চান। ক্লাব কর্তারা বলছেন তারা লিগেই অংশগ্রহণ করতে চান না, যেটা ইতিহাসে প্রথমবারের মতো এরকম অনিশ্চয়তায় পড়েছে। এবং বিসিবি বলছে যে প্রথম বিভাগ ক্রিকেট লিগটা তারা চালু করবেই, তবে সমঝোতায় তারা আসতে পারছে না। এই যে ত্রিমুখী অবস্থান, সেখানে আসলে ক্রিকেটটা কি বা ক্রিকেটের স্বার্থটা কি হারিয়ে যাচ্ছে, বা এটা কি আসলে গুরুত্ব দেওয়া হচ্ছে না? সবাই ওই যে সবসময় যেটা বলা হয় যে গণতন্ত্র বা জনগণের জন্য আসলে জনগণ যেটা চায় সেটাই নেতারা করতে চান, তবে শেষ পর্যন্ত এসে সেখানে দেখা যায় অনেক অমিল। সেই একই বিষয় কি আসলে ক্রিকেটের ক্ষেত্রে ঘটছে কিনা? দেখুন 1999-2000 ক্রিকেট মৌসুমে আপনার আইসিসি ক্রিকেট বোর্ডকে একটা ইনস্ট্রাকশন দিয়েছিল যে যদি তোমরা টেস্ট স্ট্যাটাস পেতে চাও তাহলে তোমাকে প্রথম শ্রেণী ক্রিকেট প্রবর্তন করতে হবে তোমার দেশে। অর্থাৎ ক্রিকেট বোর্ড, তখন সাবির চৌধুরী ছিলেন ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট, উনি করলেন কি, ক্রিকেট বোর্ডের যে ক্যালেন্ডার, সেই ক্যালেন্ডারে আগে জাতীয় লিগ, একটু সারসংক্ষেপ জানতে চাই কারণ আমার কাছে না যেহেতু আমি একটু ব্যাকে যাচ্ছি, জাতীয় লিগ উনি দিলেন, পরবর্তীতে হচ্ছে আপনার প্রিমিয়ার ডিভিশন। এটা কিন্তু ক্রিকেটাররা মানতে পারেননি। এই যে কোয়াবের আবির্ভাব, এই যে ফারুক ভাইয়ের নেতৃত্ব, তখনই কিন্তু 99-2000-এ। এখন যেটা কোয়াব করতে চাচ্ছে বা কোয়াব করতে পারে সেটা হলো আসলে মূল যে রুজির জায়গাটা ধাক্কা খাচ্ছে হলো ক্রিকেটাররা, ক্লাব না। ক্রিকেটাররা যখন ধাক্কা খাচ্ছে, অর্থাৎ আপনি দেখেন একটা বৃহৎ একটা অংশ সারা দেশের যে ক্রিকেটাররা, বাছাইকৃত ক্রিকেটাররা ঢাকা লিগের 5টা ধাপের লিগে খেলে, তারা যদি খেলতে না পারে, আপনি বিপিএলে কয়জন ক্রিকেটার প্রোভাইডেড হয়? মাত্র অল্প কয়জন। তাহলে বাকি ক্রিকেটারদের অবস্থাটা কি? তারা জাতীয় লিগেও, জাতীয় দলও খেলে না, জাতীয় লিগও খেলে না। একটু জানতে চাই যে মোহামেডানের ক্রিকেট কমিটির চেয়ারম্যান যিনি মাসুদুজ্জামান, তিনি বলেছেন যে তামিম ইকবাল তাদের পক্ষে আছেন। তামিম ইকবাল যখন বিসিবির বিরুদ্ধে প্রতিবাদ করেছেন সেই সময় তাদের পক্ষে ছিলেন, কিন্তু ওল্ড ইউএইচএস তার যে ক্লাব, সেই ক্লাবটা আবার লিগ খেলার জন্য সম্মতি জানিয়েছে। বিসিবি বলছে তামিম ইকবালকে স্যালুট, কারণ তিনি খেলতে চেয়েছেন। তামিম ইকবাল আসলে কার? দেখুন এখানে কিন্তু পরিষ্কার হয়েছে বিষয়টা। আপনি তামিম ইকবাল, আপনিও জানেন, আমিও জানি, ওল্ড ইউএইচএস ক্লাবের কাউন্সিলর, উনি নির্বাচনে ছিলেন এবং শুধু ছিলেন না, এই যে রফিকুল ইসলাম বাবু, তারপর মাসুদুজ্জামান, তাদের নেতা হিসাবে, অর্থাৎ উনি ক্রিকেট বোর্ডের পরিচালক এবং পরবর্তীতে উনি প্রেসিডেন্ট হবে, এইভাবেই কিন্তু সাজিয়ে তাকে সামনে আনা হয়েছিল ফ্রন্টলাইনার। অর্থাৎ তাদের সেই ফ্রন্টলাইনার, তিনি ক্রিকেটারদের স্বার্থের জন্য তার সিদ্ধান্ত তাদের সাথে থাকতে পারেননি, উনি চলে গেছেন ক্রিকেটারদের পক্ষে। ওনার টিমকে উনি আপনার দলবদলে অংশ নিয়েছেন এবং উনি ওনার টিমটাকে মাঠে নামাচ্ছেন। মাসুদুজ্জামানরা তামিম ইকবালকে এখনো ব্যবহার করছেন? এখন আপনি কি করে বলবেন? কারণ মাসুদুজ্জামানরা যা কিছু বলবেন, ওনারা কিন্তু দুটো কথা বলছেন আবার, যে তামিমের সিদ্ধান্তকে তারাও স্বাগত জানান, যেহেতু ব্যক্তিগত সিদ্ধান্ত। তামিম তাদের কাছ থেকে বেরিয়ে এসে কিন্তু এখন লিগ খেলছেন। তাহলে আপনি কি বলবেন? তামিম একটা মানবিক দৃষ্টিকোণ থেকে ক্রিকেটারদের সাথে আছেন আমরা, এবং এই যেটা বলছেন যে ফারুক ভাইরা যে তামিমের সিদ্ধান্তকে সেলুট জানান। বিং এ ক্রিকেটার হিসেবে আপনি সাংবাদিক, আমরা মাঠে যাই ক্রিকেট রিপোর্ট লিখতে, বলতে, তাই না? আমরা যদি লিখতে না পারি, বলতে না পারি, তাহলে আমাদের কাজটা কোথায়? তো ক্রিকেটটা মাঠে থাকুক, সবাই চায় ক্রিকেট মাঠে সচল থাকুক। আন্দোলনের দাবি আদায়ের অনেক মাধ্যম আছে, আইন আছে, আদালত আছে,
তারপরে আপনার বিভিন্ন ধরনের কর্মসূচি আছে, ডেমনস্ট্রেশন আছে, ক্রিকেট বোর্ডের বিপক্ষে তারা তামিম আসলে তাহলে কার সেটা দাঁড়াচ্ছে, এক লাইনে জানতে চাই। তামিম এখন ক্রিকেটারদের আমি যেটা বলবো, তামিম কোয়াবের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রেখে চলছে। এটা কিন্তু আপনি কোয়াবের যে প্রেসিডেন্ট মোহাম্মদ মিঠুন কিন্তু সেটা স্পষ্টভাবে বলেছেন। আমাদের বিরতির আরো একটা সময় হয়ে গেল, ফিরছি বিরতির পরে। আলোচনার বিষয়বস্তু যখন ক্রিকেটের সংকট, তখন স্টেডিয়ামগুলোতে মাটি হরিলুট কিংবা মাটি খেকো, আমরা যেই কথাগুলোই বলি না কেন সেই প্রসঙ্গগুলো চলে আসছে। এবং সম্প্রতি বিসিবির আরও একটা দুর্বলতা আমাদের সামনে প্রকাশ হয়ে পড়েছে, এবং সেই ম্যানেজমেন্টে যেই দুর্বলতা আছে সেটা আসিফ ইকবাল বা আসিফ আকবর বিসিবি পরিচালক তিনিও সেটা স্বীকার করেছেন। এবং তিনি পূর্বাচলের ঘটনার পরে বলেছেন যে তিনি বান্দরবান সফরে গিয়ে দেখেছেন কারা যেন স্টেডিয়ামের এক পাশ থেকে মাটি নিয়ে চলে গেছে। এবং এরকম ঘটনা আমরা ফতুল্লাতে দেখেছি বা অন্যান্য অনেক স্টেডিয়ামও, জেলাভিত্তিক স্টেডিয়ামগুলোতে অনেক জায়গাতেই আসলে স্টেডিয়ামের যে অবকাঠামো সেটার কথা বাদই দিলাম, মাঠটা পর্যন্ত আসলে ঠিক নেই। তো এই প্রসঙ্গগুলো এখন আসছে যখন পূর্বাচলের ঘটনাটা আমাদের সামনে এসে দাঁড়িয়েছে। এই জায়গাগুলোতে বিসিবির দুর্বলতা কেন, বা বিসিবি ক্রীড়া সংগঠক হিসেবে অনেকেই আছেন যারা এই কাজগুলো করেন, ক্রীড়া বা ক্লাব সংগঠক অনেকেই আছেন যারা এই ধরনের কাজের সাথে সম্পৃক্ত, যারা বিসিবি থেকে কন্ট্রাক্ট নিয়ে কাজগুলো করেন, আমরা বিভিন্ন সময় এই এভিডেন্সগুলো দেখেছি। তাহলে আসলে মানে দিন শেষে কি ক্রিকেটে থাকাটা কি এ কারণেই যে সেখান থেকে আমাদের স্বার্থ হাসিল হবে, বেনিফিট পাবো, সে কারণেই কিনা? আপনার প্রশ্নের মধ্যে উত্তর রয়ে গেছে। আপনি খেয়াল করে দেখবেন এক সময় সারা দেশের যে মানে অন্য সব ভেন্যুর মতো ক্রিকেট ভেন্যুগুলো আপনার যে রক্ষণাবেক্ষণ, তারপরে হচ্ছে শোভাবর্ধন, মাঠোন্নয়ন সকল কিছুই করতো জাতীয় ক্রীড়া পরিষদ। অ্যান্ড ক্রিকেট বোর্ড এটা দায়িত্ব নিয়ে 2004 সাল থেকে পর্যায়ক্রমে শুরু করেছে ক্রিকেট বোর্ড নিজেরা দায়িত্ব নিয়ে। এখন ক্রিকেট বোর্ড দায়িত্ব নিয়ে শুরু করতে আপনি যেহেতু আপনি দেখেন দুটো স্পেশালাইজেশন জিনিস আছে। এক হচ্ছে আপনি উইকেট বানাবেন, উইকেটের উপরের ক্লেটা, উইকেটের মাটিতে কত ক্লে থাকবে এটা কিন্তু একটা নির্দিষ্ট করা আছে। এত নিচে ক্লে হলে সেই মাঠটা আপনি ওই রকম হবে না আর কি, যেটা আপনি চাচ্ছেন এটাকে আপনি স্পোর্টিং উইকেট বানাইতে সেই রেজাল্টটা পাবেন না। এখানে দেখেন টনি হ্যামিংকে কিন্তু আপনি টার্ফ ম্যানেজমেন্টের প্রধান হিসাবে ক্রিকেট বোর্ড নিয়োগ দিয়েছে। ওনাকে কিন্তু অনেক বেতন, মাসে $7,000 বেতন দিয়ে ওনাকে কিন্তু নিয়ে আসা হয়েছে। উনি আপনার পার্থ স্টেডিয়ামের উনি কিউরেটর ছিলেন। তার আগে উনি লম্বা সময় বিভিন্ন ভেন্যুতে কাজ করেছেন, পিসিবিতেও কাজ করেছেন, আমাদের বাংলাদেশেও কাজ করেছেন। কিন্তু আপনি আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে কিন্তু উনি মাঠগুলো সব তৈরি করেছেন। কিন্তু দেখেন এখন যেই মাটিটা আনা হলো সেই মাটিটাই হচ্ছে, এটা কিন্তু বুলুভাইদা এই যে নির্বাচিত হওয়ার আগে, বুলুভাইদ মেয়াদি, বাট এই নির্বাচিত হওয়ার আগে একটা সংক্ষিপ্ত মেয়াদে একটা গ্রাউন্ডসের একটা কমিটি ছিল, সেই কমিটির উপরেই দায়টা বর্তায়। কারণ উইন্ড স্টোর যারা আছে তারা, উইন্ড স্টার যে কোম্পানিটা আপনি মাটি সরবরাহ করেছে, রিপোর্টে বলা হচ্ছে যে মাটির যে প্রকৃত দামটা সেখানে আসলে 180-85 টাকা না, আরও কম, অর্ধেকের কথা বলা হচ্ছে। অর্থাৎ আপনি বেশি মূল্য দিয়ে মাটি কিনেছেন, কেন কিনেছেন সে আপনারাই ভালো বলতে পারবেন। কিন্তু আপনার মাটির যে হিসাবটা, উইকেটের জন্য যে 20,000 স্কোয়ার ফিট মাটি লাগবে, তার মধ্যে আপনি মাটি পেয়েছেন মাত্র 7,000 স্কোয়ার ফিট। এখানে আরো একটা প্রশ্ন আছে, সেটা হচ্ছে মাটির যেই গুণগত মানটা থাকার কথা সেই মানটা আছে কিনা, সেটাও কিন্তু একটা বড় প্রশ্ন। হ্যাঁ, এটা ল্যাবে কিন্তু পাঠানো হয়েছে যে আপনি টনি হ্যামিং এত ক্ষুব্ধ হয়েছে যে মাটি দেখে, যে এই মাটি তার মনে হচ্ছে এইটা উইকেট, আদর্শ উইকেট তৈরি করার জন্য যথেষ্ট নয়, যথার্থ নয়, যথেষ্ট নয়, কোনোটাই নাই। আচ্ছা, তাহলে আপনি কি দাঁড়াচ্ছে, আপনি এইখানে বেশি টাকার অঙ্ক না, অঙ্কটা হচ্ছে 36 লাখ টাকার একটা অঙ্ক। সেই অঙ্কের মধ্যে কিন্তু ঘাপলাটা হচ্ছে সরাসরি মাটি কেনায়, আপনি মাটির হিসাব বুঝিয়ে দেওয়ায় সেইখানে ক্রিকেট বোর্ড 24 লক্ষ টাকার হিসাব পাচ্ছে না, 12 লক্ষ টাকার হিসাব পাচ্ছে। এবং যেই কাগজটাতে সাইন করা হয়েছে, স্বাক্ষর করা হয়েছে যে মাটি তারা বুঝে পেয়েছেন, এরকম একটা কাগজে অন্তত বিসিবিতে কর্মরত আছেন দায়িত্বরত ঊর্ধ্বতন কর্মকর্তা, তাদের অন্তত 5-6 জনের স্বাক্ষর আছে। সেটার ব্যাখ্যা তাহলে আসলে কি? সাধারণত স্বাক্ষরকারীদের উপরই বর্তানোর কথা যে তারা মাটির হিসাব আসলে বুঝে কিভাবে নিয়েছে। আপনি পাইলট মানে খালেদ মাসুদ পাইলট গ্রাউন্ডস কমিটির চেয়ারম্যান হওয়ার পরেই উনি বিভিন্ন ভেন্যু পরিদর্শনে গেছেন, তখনই তার মনে হয়েছে যে উইকেটের জন্য যে মাটি রাখা হয়েছে এই মাটি দিয়ে উইকেট হবে কি না। তারপর উনি খোঁজ নিয়ে জানলেন, যারা ইঞ্জিনিয়ার ছিল তাদের নিয়ে মেজারমেন্ট করলেন যে মাটির হিসাবটা কত, তখন দেখলেন মাটির হিসাব প্রকৃত হিসাব পাচ্ছে না। তারা যারা বুঝে নিয়েছে তারা কিভাবে বুঝে নিল, তারা বলছে তারা ট্রাকের সংখ্যা গণনা করেছেন,
ট্রাকের সংখ্যা গণনা করছে, বিভিন্ন সাইজের ট্রাক আসছে, ট্রাকের সাইজ এটা কি যথার্থ কিনা। তা আপনি একটা 36 লাখ টাকার কাজের মধ্যে যদি আপনার এই পরিমাণ অনিয়ম হয়, তাহলে আপনি এই যে ফারুক ভাই চলে মানে বিসিবির প্রেসিডেন্ট হিসেবে ফারুক ভাই চলে যাওয়ার পরে বিসিবি একটা সভায় আপনি গ্রাউন্ডস অ্যান্ড ফ্যাসিলিটিস কমিটি 46 কোটি টাকার মাঠ উন্নয়ন এবং গ্রাউন্ডস ইকুইপমেন্টস সহ আপনি বিভিন্ন স্থাপনার জন্য তারা বরাদ্দ নিয়েছে। তো 46 কোটি টাকার কাজ যদি হতো বা কিছু এগিয়েও থাকে, তাহলে সেইখানে কি পরিমাণ অনিয়ম হয়েছে এটা সহজে অনুমেয়। আপনি খেয়াল করে দেখবেন ক্রিকেট বোর্ড এখন যেই পরিমাণ নিজেদের অর্থায়নে ভেন্যুগুলা আপনার সংস্কার করছে, নির্মাণ করছে, মাঠ উন্নয়ন করছে, পিচ বানাচ্ছে, প্রতিটা জায়গায় আমার কেন যেন মনে হয় একটা বড় ধরনের শুভঙ্করের ফাঁকি আছে। এই শুভঙ্করের ফাঁকিটা আপনি পাইলট যে ধরাটা শুরু করেছেন এটা কিন্তু ভালো, কারণ এক অর্থে আমরা আমাদের যে গণমাধ্যম কর্মীদের নজরের দিকে ছিল না, এখন গণমাধ্যম কর্মী এবং সাধারণ যে জনগণ যারা আমাদের নিউজ দেখে যারা পুরো বিষয়টা অবগত হয়েছেন, তারা এখন সব কিছুর মধ্যেই কৌতূহল দৃষ্টি তাকাবে। ক্রিকেট বোর্ডের অনেক কর্মকাণ্ডের মধ্যেই তারা নয় ছয় খুঁজে পাওয়ার চেষ্টা করবে। বিষয়টা তো ভালো না। অবশ্যই থাকবে। শুভঙ্করের ফাঁকি আসলে ঠিক কোন জায়গায় সেটাও ধরতে হবে, এবং এখানে মনে হয় বিসিবির সরে জামিনে বা সশরীরিক যেই ব্যাপারটা সেভাবে আসলে তদারকি করার প্রয়োজন রয়েছে। এখন মাঠের এ পর্যায়ে নিচ্ছি আরও একটা বিরতি, ফিরছি কিছুক্ষণের মধ্যে। বিরতির পর ফিরে এলাম আরও একবার। দেখছেন এখন মাঠে, আলোচনা করছিলাম ক্রিকেটের সংকট নিয়ে। আর সংকটের কথা বলতে গেলে একের পর এক নতুন নতুন সংকট হাজির হয় বিসিবির বিভিন্ন কর্মকাণ্ডে, এবং সেগুলো যখন প্রকাশিত হয় তারপরে সেটা নিয়ে সমালোচনা শুরু হয়। আপনি পুরাটা সময় বিসিবির জার্নিটা দেখেছেন এবং বিভিন্ন সময় বিভিন্ন সংকট আমরা দেখেছি, এবং সেই সংকটের কথা যদি বলা হয়, যখন পূর্বাঞ্চলের মাটির সংকট নিয়ে কথা বলছিলাম, এখন যদি আবার আরও একটা সংকট যেটা গত কয়েক বছর ধরে নিয়মিত বাংলাদেশ ক্রিকেটে, সেটা হচ্ছে যে বিপিএলে নানান ধরনের সমস্যার সংকট। এবং যখন আমিনুল ইসলাম বুলবুল আসলেন তখন মনে করা হলো যে আচ্ছা, উনি তো অনেক ভালো ক্রীড়া সংগঠক, অন্তত সংগঠক বলতে তিনি ক্রিকেটের যে অবকাঠামোগত উন্নয়নের জায়গাগুলো তিনি এশিয়ার বিভিন্ন দেশে সেই কাজগুলো সম্পন্ন করেছেন, সফল হয়েছেন। তিনি যখন বাংলাদেশের প্রেসিডেন্ট হিসেবে আসলেন তখন প্রত্যাশা করা হলো, আশা করা হলো যে বাংলাদেশের ক্রিকেটে সুদিন ফিরবে। তবে সমালোচনা কিন্তু পিছু ছাড়ছে না। তার অন্যতম একটা, এই যে আসন্ন যেই বিপিএল শুরু হবে সেটা নিয়েও এখন পর্যন্ত মনে হয় না যে তিনি কন্ট্রোভার্সি থেকে বের হতে পেরেছেন। সেই বের হওয়ার উপায়টা কি, আর বের হতে কেন পারেননি আমিনুল ইসলাম বুলবুল? দেখুন, আসলে বিপিএল আমাদের যে প্রত্যাশা দেখিয়েছিল সেই প্রত্যাশাটা কিন্তু পূরণ করতে পারে নাই। শুরুতে বিপিএল যেটা গেম অন স্পোর্টস ম্যানেজমেন্টের কাছে দেওয়া হয়েছিল, ক্রিকেট বোর্ডের তৎকালীন প্রেসিডেন্ট হচ্ছে আপনি আহমদ মুস্তফা কামাল, ওনাকে লোটাস কামাল হিসেবে আমরা চিনি। উনি কিন্তু স্বপ্ন দেখেছেন অন্য কারণে, সেটা হচ্ছে যে আমরা এমন একটা ফ্র্যাঞ্চাইজ ক্রিকেট করতে যাই যেটা হবে আইপিএলের পরে যাকে আপনি ট্রিট করা হবে এমন কিছু একটা। কারণ আইপিএল এমন একটা জায়গা চলে গেছেন, আইপিএলকে আপনি কম্পেয়ার করতে পারবেন না, আইপিএলের থেকে আপনাকে পরবর্তী ধাপটা আমরা যেতে পারবো, এইটা হিসাব করে উনি করেছিলেন। এবং ব্যাপারটা কিন্তু শুরুতে তাই ছিল। আপনি বিপিএল সেকেন্ড আসরে ফিক্সিং কেলেঙ্কারির পরে বিপিএলের বড় ধরনের একটা ধাক্কা খায়। তারপরেও কিন্তু প্রথম 2 আসরে গেম অন স্পোর্টস ম্যানেজমেন্ট তারা কিন্তু ক্রিকেট বোর্ডকে 67 কোটি টাকা দিয়েছে, 67 2টা আসরে। আপনি খেয়াল করে দেখবেন বিপিএলের পরবর্তী যে 9টা আসর হলো, এই যে ফারুক ভাই পর্যন্ত 9টা আসর হলো, ওই 9টা আসরে আপনি একমাত্র ফারুক ভাইয়ের আমলে টিকিট বিক্রি থেকে আপনি প্রত্যাশিত একটা অঙ্ক পেয়েছেন, যেটা হচ্ছে 12 কোটি 25 লাখ টাকা টিকিট বিক্রি হয়েছে, আর হচ্ছে 1 কোটি টাকার টিকিট বিক্রি সত্ত্বেও যারা পেয়েছে তারা দিয়েছে। এর আগের যে অনেকেই বলছেন মাঠের ক্রিকেটটাও তুলনামূলক, হ্যাঁ আমি মাঠের ক্রিকেটের প্রসঙ্গ আছে। আপনি যদি আপনার ম্যানেজমেন্টের জায়গাটাই আপনি সঠিক না থাকেন, যেখানে বারবার সমালোচনা হচ্ছে, আপনি এই 11টা সংস্করণে আপনি ফ্র্যাঞ্চাইজি কতবার বদল হয়েছে আপনি বলতে পারবেন? শুরু থেকে এই পর্যন্ত একটা ফ্র্যাঞ্চাইজি আপনার নিয়মিত ছিল না। হয়তো রংপুর রাইডার্স কয়েকটা আসর খেলেছে বা কুমিল্লা ভিক্টোরিয়ান্স কয়েকটা আসর খেলেছে, কিন্তু ঢাকা ডায়নামাইটসও কয়েকটা আসর খেলেছে, কিন্তু কোনো ফ্র্যাঞ্চাইজি শুরু থেকে এই পর্যন্ত বল থাকে নাই। তো এই জায়গাটা কিন্তু বিরাট একটা কোশ্চেনের ব্যাপার, যে আপনি ফ্র্যাঞ্চাইজ যখন আপনি রেগুলার করতে পারছেন না, ফ্র্যাঞ্চাইজের যে একটা রেভিনিউ শেয়ারিং যে মডেল দাঁড় করাবেন, তারাও যে ক্রিকেট এই আপনি বিপিএল খেলে তারাও যে এখানে আয়ের একটা মাধ্যম পাবে, সেই জায়গাটা তো আপনি দিতে পারেন। সুদূর প্রসারী পরিকল্পনার অভাবের কথা বলছেন না, আমি শুধু প্রসারী পরিকল্পনার অভাবের কথা বলছি না, আমি পরিকল্পনা বাস্তবায়নের কথা বলছি। আপনি শুধু স্বপ্ন দেখলেন পরিকল্পনা করবেন, এই বিপিএলটাকে অনেক উচ্চতা নিয়ে যাবেন, কিন্তু কার্যত সেটা হচ্ছে না। এর অন্তরায় কোথায় সেটা আসলে চিহ্নিত করে সেভাবে কাজ করা উচিত ছিল। আপনি কিন্তু
মাঝখানে কিন্তু বিপিএল গভর্নিং কাউন্সিলের সাবেক যে আপনার চেয়ারম্যান মাহবুবানা উনি কিন্তু মিডিয়ার সাথে বসেছিলেন, বেশ কিছু গাইডলাইনও পেয়েছিলেন, কিন্তু সেই গাইডলাইন অনুযায়ী কি আপনার বিপিএল এই দ্বাদশ আসর করা হচ্ছে না। তখন এবারে কিন্তু আসর নিয়ে আপনার প্রত্যাশা কি এক লাইনে? আমরা একটা চাই নির্ভেজাল বিপিএল, যেটাকে হচ্ছে ইমেজ বিল্ড আপের বিপিএল। আপনি এখান থেকে তারা ক্রিকেট বোর্ড যেমন ধরে নিয়েছে এখান থেকে খুব বেশি প্রত্যাশা করছেন আয় করবে অর্থ, আমরাও তেমন প্রত্যাশা করছি না, কিন্তু প্রত্যাশার জায়গাটা হচ্ছে যে আপনি একটা নিষ্কলুষ বিপিএল করবেন, যে বিপিএলকে অন্তপক্ষে ইভেন্ট ম্যানেজমেন্টে এমন হয় যে এটা একটা আপনার একটা স্ট্যান্ডার্ড থাকে, যেটার মানদণ্ডটাই আপনাকে সেলুট জানায়, সেটাই আমরা চাচ্ছি। সেই স্ট্যান্ডার্ডটাই প্রত্যাশিত। ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। বাংলাদেশের ক্রিকেটে বা বাংলাদেশের খেলাধুলায় ক্রিকেট একটা ভালোবাসার নাম, অনুভূতির নাম। তবে সেই অনুভূতি আর ভালোবাসায় মাঝে মধ্যেই আসলে নানা সংকট উপস্থিত হয় এবং নানান ধরনের সমস্যা তৈরি হয়। সেই সমস্যা থেকে বিসিবি নিশ্চয়ই বের হয়ে আসতে পারবে আগামীতে, সেই প্রত্যাশায় আজকের এখন মাঠে এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য।